কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो, ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো এক সেকেন্ড লাগতো। আমাকে তো কতবার বলেছে, क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? শহীদ জিয়ার গণতান্ত্রিক দর্শন, ভাবনা, চিন্তা, এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। শরীফ ওসমান হাদিকে কারা খুন করেছে, কারা খুন করিয়েছে, এটি আজকে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির যে বক্তব্য আমরা শুনেছি, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি স্পষ্ট করে আজকে যেসব কথা বলেছে, আমাদের আর কোনো কিছু বুঝবার বাকি নেই। বাংলাদেশ যে কতটা অনিরাপদ, বাংলাদেশের মানে মানুষ যে কতটা অনিরাপদ, এটি আজকে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে মমতা ব্যানার্জির মুখের কথায়। মমতা ব্যানার্জি কিন্তু তার যে কথার যে থ্রোয়িংটা ছিল, এখানে বিন্দু পরিমাণ আমি অন্য কোনো অভিনয় পাইনি, অথবা কোনো ধরনের পলিটিক্যাল রেটোরিক্যাল স্টেটমেন্ট দেয় মাঝে মধ্যে, সেরকম কোনো কিছু ছিল না। তিনি খুব স্পষ্টভাবেই তার দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে মাথায় রেখে তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে শরীফ ওসমান হাদির যারা খুনি, তারা যখন ভারতে মেঘালয় সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে, আসছি আমি, কারা এর জন্য দায়ী, বাংলাদেশের পক্ষে কারা দায়ী সেটা আমি বলছি। তবে যারা দেখছেন বন্ধুরা, আজকে ওসমান হাদির বিচার কেন হচ্ছে না, এটাও এখানে একই সূত্রে গাথা, এবং হবেও না, এটিও আমি আপনাদেরকে বলছি। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এটি শুধুমাত্র কথার কথা, আমি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে এই কথাগুলি বলছি। কারণ হলো, আজকে ওসমান হাদির বিচার যদি না হয়, কালকে আপনার ভাইয়ের বিচার হবে না, আমার হত্যার বিচার হবে না, কারো হত্যাকাণ্ডের বিচার হবে না, এটি ইঙ্গিত করছে। এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে তারা আরো সাহস পাবে এই ওসমান হাদির মতো এমন ভারতের যে শোষণ বিদ্বেষী ছিল, ভারতের শোষণের বিপক্ষে যেভাবে কথা বলেছিল, এবং ভারত যে আমাদের দেশে কতটা মানে নগ্নভাবে বিভিন্ন হস্তক্ষেপ করে শেষ পর্যন্ত মানুষের জীবন নিয়ে খেলা করতে দ্বিধাবোধ করেনি। আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ধরনের মানুষের এরকম খুন করার প্রবণতাকে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে পরিকল্পনা মাফিক মানুষকে খুন করতে পেরেছে বা করার মতো সেই সক্ষমতা রেখেছে, এটি আমাদের দেশের জন্য ভয়াবহ একটি বিপদজনক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। মেঘালয় সীমান্ত পার হয়ে যেটি বলেছেন মমতা ব্যানার্জি, যে ওই পারে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ, যার সাথে পশ্চিমবঙ্গের সরকারের সাথে বিজেপি সরকারের সম্পর্ক একদম খুবই খারাপ এবং খুবই ভয়ঙ্কর, সেই অমিত শাহ বাংলাদেশের খুনির পক্ষে ফোন দিয়ে মমতা ব্যানার্জিকে বলতেছে, এই খুনি যে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আপনার রাজ্যে এসছে, এটি যেন কোনোভাবে বাংলাদেশের মানুষ অথবা অন্য কেউ যাতে না জানে।
এমন নির্দেশনা বলুন আর অনুরোধ বলুন তিনি করেছেন। স্পষ্ট যে ভারতের সরকার ওসমান হাদিরকে হত্যার পেছনে সবভাবে পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুর মধ্যে তাদের হস্তক্ষেপ ছিল। কিন্তু কারা ঘটিয়েছে, বাংলাদেশের পক্ষে কারা এটা নিয়ে কাজ করেছে, এটা বুঝবার বাকি আছে? বুঝবার বাকি নাই। আপনারা জানান, কমেন্টে লিখুন কারা এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী। আপনারা লিখুন। এবং এটা কেন? কারণ হলো সরাসরি যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ওসমান হাদি যে কতটা সোচ্চার ছিল, এবং তিনি বারবার ওসমান হাদি বলে গেছেন যে এদেরকে যদি আমরা আমাদের দেশ থেকে নিবারণ করতে না পারি তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যতই 24 ঘটুক কখনোই তার জায়গায় বেশি দিন থাকবে না। এক হাদি চলে গেছে, লক্ষ হাদি কিন্তু সে তৈরি করে গেছে। হাদি ম্যাটার ছিল না, হাদির মুখ খারাপ ছিল, হাদি খুব খারাপ মানুষ ছিল, হাদি একজন অমানুষ ছিল, সব ঠিক আছে, কিন্তু হাদি ভারত নিয়ে যে কথাগুলি বলে গেছে সব কি ফেলে দেওয়ার মতো? হাদি কি নিজে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি গেছে? হাদি কি কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করেছে? হাদি কোনোদিন কি কোনো মানে সরকারের কাছে নিজের মাথা বিক্রি করেছে? আই মিন কোনো দলের কাছে মাথা বিক্রি করে শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করার কথা বলে গেছে? বলে যায়নি। আজকে যারা হাদির হত্যাকে, আমি গতকালকে অনেকদিন পর আমাকে একজন জিজ্ঞাসা করছে, ভাই হাদি হত্যাকাণ্ডের বিচারের খবর কি? আমি গতকালকে দেখেন কি কাকতালীয় একটা ম্যাটার, অনেকদিন পর গতকালকে আমি হাদি হত্যাকাণ্ডের পর হাদির হত্যাকাণ্ডের বিষয়ে কম না হলো 50টা ভিডিও করেছে। আপনারা আমাকে কারা ফলো করছেন আমি জানি না, আপনারা দেখেছেন কিনা জানি না। আর অনেকদিন পর যখন অভিমান নিয়ে আর কথা বলা ছেড়ে দিয়েছিলাম, পরে অনেকদিন পর গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা কোথায় আছে আমি তো নিজে জানি না, আপনারা কেউ জানলে জানেন। সেখানে ওই স্ট্যাটাসের মধ্যে হাহা রিয়েক্ট এসছে অনেক। চিন্তা করছেন? মানে এটাই কি তার অপরাধ? সে সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে। আর আওয়ামী লীগ যারা তার হাহা রিয়েক্ট দিয়েছেন, এই বাংলাদেশ কি আপনাদের না? এই সার্বভৌমত্ব কি আপনারা ওন করেন না? আপনাদের প্রতি আপনারা সেই যে বলছেন আপনাদের প্রতি অবিচার করা হচ্ছে, এই অবিচারের কারণগুলি কি কখনো রিয়ালাইজ করছেন এখনো পর্যন্ত? আজকে আপনার গায়ে আমি জানি না কতটুকু আঁচড় পড়েছে, আপনারা সবাই কিন্তু নিজ থেকেই অনেকে পলাতক রয়েছেন। আপনাদের গায়ে যখন হাদির মতো এরকম আপনার পরিবারের কারো উপরে এমন হত্যাকাণ্ড হবে, আপনি কিভাবে এটাকে নেবেন? তখন কি আপনি এভাবে আপনার পরিবারের কারো হত্যাকাণ্ডের খবরের উপরে যদি মানুষ হাহা রিয়েক্ট করে, আপনার কেমন লাগবে? আমি জানি না। আজকে হাদিকে হত্যাকাণ্ডের মাধ্যমে আমি যেহেতু মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেছে যে কারো যদি নাম বলি তাহলে বাংলাদেশে পুরা মানে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটে যাবে। এ কথার মানে কি? মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা ব্যানার্জি আপনার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের যথেষ্ট ভালোবাসা রয়েছে, অনেক ভালোবাসা আছে, কারণ আপনি আপনার রাজ্যে মুসলিম হিন্দু সবাইকে নিয়ে আপনি একটি সুন্দর পরিবেশ নিয়ে থাকার চেষ্টা করেছেন। আপনার এখানে হয়তো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি থাকতে পারে, আপনি মুসলিম ভোট পাওয়ার জন্য করতে পারেন, বাট বিনিময়ে কি পাচ্ছে মুসলিমরা? সেখানে কিছুটা হলো এখন বর্তমানের তুলনায় আপনার সময় ভালো ছিল, থাকার সম্ভাবনা আছে বলেই বাংলাদেশের মুসলিমরা হয়তো ভোট দিতে পারে না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আপনাকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনার সময় আপনি বাংলাদেশ থেকে যাওয়া কোনো খুনিকে সেরকমভাবে লালন পালন করেননি। কিন্তু আপনি যে কথা বলতে চেয়েছেন, আমরা চাই আপনি আরেকটু স্পষ্ট করে বলুন, ঝেড়ে কাশুন। আপনার কাছ থেকে আমরা চাই বাংলাদেশের এই ঐতিহাসিক একদম দেশ কাঁপানো হত্যাকাণ্ডের পেছনে কাদের হাত ছিল আপনি স্পষ্ট করুন। আরও স্পষ্ট, অলরেডি স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি, আর বাংলাদেশ সরকারকে বলবো, বর্তমান জনাব তারেক রহমান আপনার প্রধানমন্ত্রীতে আপনি ভারতের সাথে কোনো কিছুতে ছাড় দিচ্ছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। ভারত আমাদের শত্রু না, আমি বারবার বলছি ভারত আমাদের শত্রু নয়, কিন্তু ভারতের কোনো অধিকার নাই আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে
তাদের হস্তগত করে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা কোনো অধিকার কোনোভাবেই নেই। সাবধান। আমরা ঘুরতে যাব, তোমাদের ওখানে গিয়ে আমরা টাকা খরচ করব। আমরা যাই না, আমি আমেরিকা, কানাডা থেকে সারা বিশ্বে ঘুরি। আমরা আমাদের পকেটে পয়সা আছে, আমরা পয়সা দিয়ে ঘুরতে যাই। তোমাদের এখন 2 পয়সা খরচ করলে সেটা ট্যাক্স দিয়ে তোমাদের সরকার চলে, তোমরা ভালো থাকো, ওই দেশের মানুষ। আমরা একই পুরো ভারতের আমরাও অংশীদার ছিলাম, আমরাও ইস্ট ইন্ডিয়ার অংশীদার ছিলাম, আমরাও ব্রিটিশ কলোনাইজেশনের অধীনে ছিলাম। এরপর আমরা তোমাদের ওই ভূখণ্ডকে ছেড়ে আমরা আলাদাভাবে এসছি, ওই অঞ্চল আমাদেরও। সুতরাং খুব সাবধানে কথা বলতে হবে। আমাদের দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করলে এটির ফলাফল কোনোভাবে ভালো হবে না, কোনোভাবেই না। আমি আজকে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, জনাব তারেক রহমানের সরকারকে বলবো, হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনারা খোলাসা করুন। এটি ভয়ঙ্কর একটি বার্তা ইঙ্গিত দিয়েছেন মমতা ব্যানার্জি। এটি সূত্র ধরে খুব দ্রুততম সময়ের মধ্যে যদি আপনার বিচার ব্যবস্থাকে সামনে নিয়ে আন্তর্জাতিক আদালতের প্রয়োজনে যেতে হবে, যদি এটির মধ্যে মমতা ব্যানার্জির ইঙ্গিতপূর্ণ কথার যদি বাস্তবতা থাকে, আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আপনারা জানেন যে কানাডাতে এরকম শিখ সম্প্রদায়ের একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতের এই কাণ্ডটি ঘটিয়েছে। পরবর্তী দেখেছে এত চমৎকার সম্পর্ক থাকা সত্ত্বেও কানাডার সাথে এত চমৎকার সম্পর্ক ছিল ভারতের সাথে, কানাডার সাথে, সেই সম্পর্ক একদম মুহূর্তের মধ্যে কানাডা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে এবং ভয়ঙ্করভাবে সেটার প্রোটেস্ট করেছে। আর আমাদের দেশে এই ধরনের এই ঘটনা যে করেছে, এটির অনেকটাই প্রমাণিত হয়ে গেছে এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আমাদের সরকার আমরা দেখতে চাই। এবং সর্বশেষে আমি একটা কথা বলেই এই ভিডিওটি রাখছি, সেটি হলো যে ইন্টারিম গভর্নমেন্ট এই পুরো দায়িত্ব নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানতো যে আসলে এটা ভারত ঘটিয়েছে বলেই তারা তৎকালীন সময়ে কোনো ধরনের ক্লু বের করেনি। তারা মনে করেছে এই ঝামেলা নিয়ে লাভ কি, এই ঝামেলা যারা সামলাবে তারা সামলাবে, আমরা কোনো রকম এটা থেকে পার পেয়ে গেলেই হলো, আমরা কোনো রকম দায়িত্ব ছেড়ে দিলেই হলো। যারা এর পেছনে দায়ী আছেন, যারা নিজেদের দায়িত্বকে অবহেলা করেছেন, তৎকালীন সময় এটিকে প্রকাশ করতে পারেননি, যত তথ্যকে জনগণের সামনে তুলে ধরতে পারেননি, তাদের বিচার করতে হবে। এই আসিফ নজরুলের বিচার যদি না করেন, তাহলে হাদি হত্যার বিচার যদি না হওয়ার কারণ খুঁজেন, এর মধ্যে 80% কারণ হলো এই ভদ্রলোকের। এই লোক এই ধরনের কুটচাল করে করে আমাদের ইন্টারিম সরকারকে ব্যর্থ করেছে। এখন এই ঘটনাটা হাদি হত্যার বিচারটাকেও সে করতে দিয়েছে বলে আমার মনে হয় না। এবং এর বিনিময়ে জনাব খলিলুর রহমান, আপনি কিছু করেছেন কিনা, আপনি কোনো সুবিধা নিয়েছেন কিনা, আপনার সম্পৃক্ততা আছে কিনা, এটাও কিন্তু এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে সামনে। আমার কথাগুলি যদি কারো খারাপ লাগে, লাগুক, বাট আমি মনে করি যে ওসমান হাদির বিচার যদি না হয়, ধরে নিতে হবে ভারতীয় আধিপত্যবাদ এখনো। মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে, রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না। আমি জানি আমি কারো টাকা খাই নাই, আমি জানি আমি কারো কাছ থেকে একটা টাকা আমি চুরি করি নাই, আমি জানি। এবং কেউ বলতে পারবে না, নো ওয়ান, একজন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু দিতে পারবে না, কারণ আমি করি নাই। একটি লাশের বদলে 10টি লাশ ফেলো। আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। কোনো এক সময় আমাদের প্রধানমন্ত্রীও পাকিস্তান জিন্দাবাদ বলতেন, বিএনপি জিন্দাবাদ বলতেন। আর সেই প্রধানমন্ত্রীর নেতাকর্মীরাই এখন পাকিস্তানরে ঘৃণা করে, এমনকি বিরোধী দলের নেতাকর্মীদের রাজাকার, পাকিস্তানি বীজ, বট বাহিনী সমানেই কইতে থাকে। অথচ আমার প্রধানমন্ত্রীর জন্মই দেখেনগা, খোঁজ নিয়ে দেখেনগা পাকিস্তানে হয়েছে। আমি যেমন চ্যালেঞ্জ করে কইতে পারি যে আমার জন্ম বাংলাদেশে হয়েছে, তাহলে আমার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে, তাহলে আমরা পাকিস্তানি বীজ কেবা হলাম? যারা পাকিস্তানে জন্ম নিয়ে পাকিস্তানি বীজ হয় না,
যারা বাংলাদেশে জন্ম নিয়ে তারা পাকিস্তানি বীজ কেবা হয়? সত্যি কথা বললি পরে না। যখন প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন পাকিস্তান জিন্দাবাদ, একটা লাশের বদলে 10টা লাশ ফেলা লাগবে, তখন কিন্তু সমস্যা ছিল না। আর তখন কিন্তু জামাত মধু ছিল, মধু বিএনপির কাছে। হাই রে মধুর মধু, এই একটা দল বাংলাদেশে, জামাত যে দলরে নিয়ে সবাই খেলছে স্বার্থ মতো। যখন বিএনপি ক্ষমতায় আসতে পারল না, তখন জামাতরে আপন করে নিয়ে ক্ষমতায় আসলো। সেই জামাত এখন এমন কাটা, হাই রে বাউরে, বিএনপির নেতা কর্মীরা জামাত ছাড়া মুহে কোনো কথাই নাই। যে কোনো জায়গায় স্টেজে উঠলি পরে জামাত, শিবির, এগের এই কথা ছাড়া ওনাদের মুখে নতুন করে কোনো ভাষাই নাই, কইতে পারে না। আপনি এক জায়গায় দেখেন 5 মিনিট ওনার বক্তৃতা দিবার দেন, 4.5 মিনিটের বেশি শুধু জামাত শিবির করবে, আর কোনো কথা নাই। যাদের কোনো উন্নয়ন কর্মসূচি নাই, কোনো কিছু নাই, তারা ক্ষমতায় আছে কিভাবে দেশটাকে উন্নত করা যায়, কি করলে কি ভালো হয়, জনগণের সাথে নিয়ে কিভাবে চলা যায়, এরকম কোনো কর্মসূচি ওনাদের নাই। ওনাদের কর্মসূচি একটাই, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ভোট বাহিনী গুপ্ত। অথচ আমাদের প্রধানমন্ত্রী 17 বছর ছিলেন, কইলাম না। আর নেতা কর্মীরা যারা, তারা বাগানে কেউ, ধানের খেতে কেউ, আরো যে কত জায়গা ছিল, তারা গুপ্ত হয় নাই। অথচ যেই দল আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত, সেই দল হয়ে গেছে এখন গুপ্ত, সেই দল হয়ে গেছে পাকিস্তানি বীজ। অথচ এই পাকিস্তানি যুদ্ধের সময় জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের বিরোধিতা করে না, বিরোধিতা করেছে ভারতের। যত সুখ ইতিহাস গাইতে পাওয়া যায়, কি কইতাম, কিছু বলার নাই। আপনারা এত খুশি হন কেন একটা পলিটিক্যাল লিডারে দেখলে? আপনারা পিছনে পিছনে যাইতে দৌড়িতে একদম পরিষ্কার করতে যাইতে থাকেন কেন? কি করছে ওরা আমাদের জন্য? অ্যাক্রস দ্য পার্টি, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কি করছে ওরা আমাদের জন্য? যে আপনি যেইখানেই যাইতেছে হেমিলনের বাসিওয়ালা, আপনি পিছু পিছু দৌড় দিতেছেন, লাইনের মধ্যে এরকম দাঁড়া থাকছেন কেন? কি করছে ও আপনার জন্য?